3 বছরে ঢাকা সিলেট 6 লেন সড়কে কাজ হয়েছে মাত্র 10%। 121 কিলোমিটারে এখনো হয়নি জমি অধিগ্রহণ। জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস। ঝুলে আছে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও অগ্রগতি মাত্র 20%। গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। উপযুক্ত স্থানের বদলে সাবেক এমপির গ্রামে পর্যটন কেন্দ্র নির্মাণ, যার না দর্শনার্থীরা। উদ্বোধনের পর থেকেই গুনছে লোকসান। সরকারি চাপে প্রকল্প বাস্তবায়নের দাবি এলজিইডির। ভারতের নিষেধাজ্ঞায় আটকে ছিল শত কোটি টাকার এলসি। 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু। স্বস্তি ব্যবসায়ী ও শ্রমিকদের। এবং হবিগঞ্জের রূপা আমনের বাম্পার ফলন হলেও দুশ্চিন্তায় কৃষক। সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারি গুদামে ধান বিক্রিতে বিড়ম্বনা। ন্যায্য দাম নিশ্চিতের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। 3 বছরে ঢাকা সিলেট 6 লেন সড়কের কাজ হয়েছে মাত্র 10%। আগামী বছরের মধ্যে 30,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও 2028 সালের আগে সেটির সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের কর্মকর্তা বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। কথা ছিল 2023 সালের মধ্যে ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, কিন্তু বারবার নকশা পরিবর্তন সহ নানা জটিলতার মধ্যে ঘুরপাক খেতে থাকে প্রকল্প। জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগ ছাড়া তড়িঘড়ি করে 2021 সালের 24 অক্টোবর সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটারে শেষ হবে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার ও ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইতিমধ্যে ঢাকা সিলেট অংশের 13টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট তামাবিল 6 লেন প্রায় 60 কিলোমিটার সড়কের কাজের 3টি প্যাকেজের মধ্যে একটি সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেটের 209 কিলোমিটারের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের 121 কিলোমিটারের জমি অধিগ্রহণ হয়নি। আমাদের শ্রেণী পরিবর্তন জড়িত একটা জটিলতা ছিল, ওটা আমরা ইতিমধ্যে সমাধান করতে পেরেছি। আশা করছি যে খুব দ্রুতই আগামী 2-3 মাসের মাঝেই ভূমি অধিগ্রহণের বিষয়ে একটা জেলা প্রশাসন মহোদয় করতে একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এ পর্যন্ত প্রকল্পের মাত্র 10 ভাগ কাজ শেষ হয়েছে। আমরা এগুলোর যে অগ্রগতি আছে সেগুলো আমরা ডিউ সময়ের মধ্যেই আছে, সময়ের অতিক্রান্ত হয়ে যায় নাই, এবং আমরা আশা করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে। 2021 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া 30,000 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, কিন্তু শেষ হতে 2028 সাল পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের 25 ভাগ অর্থ যোগান দিচ্ছে এশিয়া উন্নয়ন ব্যাংক। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আরও তথ্য জানাতে মৌলভীবাজারের শেরপুর এলাকায় আছেন সহকর্মী শাহ অলিদুর রহমান এবং হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি অলিদুরের কাছে। অলিদুর, আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটি 3টি জেলার একদম মিলনস্থল। একদিকে হচ্ছে মৌলভীবাজার জেলা, অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জ, আর আমার পিছনেই রয়েছে সিলেট জেলা। এর পাশাপাশি রয়েছে দেশের অন্যতম শেরপুর শ্রীহট্ট ইকোনমিক জোন। কার্যত এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অনেকাংশেই গুরুত্বপূর্ণ বলা যায়। তবে 4 লেন ঢাকা সিলেট 4 লেনের যে কাজ মূলত দৃশ্যমান কোথায় দেখা যাচ্ছে না।
এখনো 1 বছর চলে গেলেও মৌলভীবাজার অংশের কোনো কাজ এখনো হয়নি বা এখনো কোনো জায়গায় কোনো দৃশ্যমান কাজ দেখা যায়নি। আমি প্রজেক্টের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন মৌলভীবাজার অংশে প্রায় 2 কিলোমিটার কাজ এই 6 লেনের আওতাভুক্ত, কিন্তু দৃশ্যমান এখনো কোথাও কোনো কাজের কোনো পরিধি বা কাজের কোনো অ্যাক্টিভিটিস কোথাও দেখা যায়নি। তবে তারা বলছেন মূলত ভূমি জটিলতার কারণেই তারা কাজের কোনো অগ্রগতি দেখাতে পারছেন না। তবে শেরপুর মৌজার কিছু ভূমি জটিলতা তারা সম্পন্ন করেছেন এবং এই বিষয়ে কিছু টাকা পয়সা জেলা প্রশাসন কার্যালয়ে জমা দিয়েছেন। তবে ব্রাহ্মণগাঁও মৌজার কোনো কার্যক্রম বা কোনো কিছুই তারা এখন পর্যন্ত পারেননি, যার জন্য তাদের কাজের কোনো গতি অর্জন করতে পারেননি বা অগ্রগতি হতে পারেনি। আমার প্রজেক্টের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই 2 কিলোমিটারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শেরপুর সেতু। এই শেরপুর সেতুকে 6 লেনের আওতাভুক্ত নিয়ে আসা হয়েছে এবং এই সেতুটিকে আধুনিকায়নের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে এই সেতু নিয়ন্ত্রণ করা হবে এবং অন্যান্য জেলা হবিগঞ্জ জেলার বেশ কিছু সেতু, একাধিক সেতু এবং কালভার্ট তারা নির্মাণ কাজ অলরেডি শুরু করেছেন এবং সিলেট অঞ্চলেও তারা বেশ কিছু সেতুর কাজ এবং রাস্তার কাজ তারা সম্পন্ন করছেন। তবে তারা জানিয়েছেন এ পর্যন্ত প্রায় 10% কাজের অগ্রগতি হয়েছে, কিন্তু দৃশ্যমান অর্থে মৌলভীবাজারের যে 2 কিলোমিটার এলাকা জুড়ে যে 6 লেনের ঢাকা সিলেট লাইনের 6 লেনের কাজ হওয়ার কথা ছিল, দৃশ্যমান এখনো কোনো কাজ কোনটাই চোখে পড়েনি। তবে তারা বলেছেন যে সময় তারা এই ভূমি জরিপ কাজ সম্পন্ন হয়ে যাবে এবং তাদের কাছে হস্তান্তর করা হবে কাজের অনুমতি, তারা তাৎক্ষণিকভাবে কাজ করতে শুরু করবেন। কাজের কোনো রকমের কোনো গাফিলতি হবে না। অপরদিকে সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার জানিয়েছে তারাও তৎপর রয়েছে, কাজের সাথে সাথে তারাও তাদের গতিবিধি লক্ষ্য করবে এবং কাজের মান নির্ণয়ের জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করবে। তো এই ছিল আমার কাছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন উন্নয়নের কাজের সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আহমদ খান। এই মহাসড়কের যে দীর্ঘদিনের মানুষের একটা হবিগঞ্জবাসীর একটা দাবি ছিল যে এখানে এই মহাসড়কের উন্নয়ন, বিশেষ করে বৃহত্তর সিলেটেরই যে একটা আকাঙ্ক্ষার দাবি ছিল যে এখানে যে মহাসড়ক 6 লেনের মহাসড়ক হবে, এই মহাসড়ক কবে হবে মানুষ আকাঙ্ক্ষিত হয়ে আছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই মহাসড়ক প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে পরিণত হয়েছে। বিশেষ করে বিলম্বিত কারণে বিভিন্ন জায়গা অধিগ্রহণ সহ বিভিন্ন কারণে এই মহাসড়কের কাজটা অনেকটাই পিছিয়ে গেছে। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের এখানে হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সাথে তিনি জানিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত বিশাল এলাকা রয়েছে এখানে হবিগঞ্জের যে মহাসড়ক, এই মহাসড়ক যদি 6 লেন হয়, বিশেষ করে হবিগঞ্জের যে অংশটুকু আছে এখানে খানাখন্দকের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে এখানে আসা যাওয়া করতেন এবং মানুষের একটা আশা ছিল এখানে যে মহাসড়ক হবে 6 লেনের, এই মহাসড়ক হওয়ার পর তাদের দুর্ভোগ লাঘব হবে। কিন্তু এই দুর্ভোগ লাঘব হওয়ার বিষয়টি অনেকটাই বিলম্বিত হচ্ছে, যে কারণে অনেকটাই হতাশ হবিগঞ্জের মানুষ। কিন্তু হবিগঞ্জের মানুষের একটি দাবি যে এখানের যে মহাসড়কের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দ্রুততম সময়ের ভিতরে যাতে এই কাজটি বাস্তবায়ন হয়। তো এই ছিল আজকের আমাদের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ এবং মৌলভীবাজারে। এদিকে ঢাকা সিলেট তামাবিল মহাসড়কের নির্মাণ কাজের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সিলেটের সড়ক ভবনে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হবেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেখছিলাম প্রতিবেদন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন যে পুরো 6 লেন যে সিলেট থেকে ঢাকা পর্যন্ত যেটি যাচ্ছে এবং সিলেট থেকে তামাবিল যাচ্ছে সবকিছু মিলে পরিস্থিতি, এবং এই সর্বশেষ পরিস্থিতি 6 লেন বা সিলেট থেকে তামাবিল পর্যন্ত 4 লেন, এই বিষয়ে জানার জন্য আমাদের সাথে রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিলেট অঞ্চলের এবং প্রকৌশলী আমির হোসেন। আমি জানতে চাচ্ছি যে এই যে অবস্থা, জমি অধিগ্রহণের জন্য একটু সময় লেগে গেল এবং সময় লাগাটার জমি অধিগ্রহণ এখনো বোধহয় পুরোপুরি হয় নাই বা হাতে পান নেই আপনারা, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের অংশটি। জমি অধিগ্রহণের এতদিন সময় লেগে যাচ্ছে কেন? ধন্যবাদ।
আসলে ঢাকা সিলেট যে 6 লেনের যে কাজটি, এটা একটা বড় একটা বিশাল মেগা প্রজেক্ট। এখানে 4টা বিভাগের মধ্যে দিয়ে রাস্তাটি গিয়েছে এবং 23টা উপজেলার মাঝে দিয়ে। এখানে যদি আমি জমির পরিমাণ কাঠায় বলি, 44,000 কাঠা ভূমি অধিগ্রহণ করা হবে। তো এই যে সরকারি যে ভূমি অধিগ্রহণের যে নিয়ম আছে, এটা কিন্তু একটা আইনের মাধ্যমে এই নিয়মটা প্রতিষ্ঠিত হয় এবং এই আইনটাকেই ফলো করতে হবে। এখানে কোনো ধাপ অতিক্রম করার সুযোগ নেই। এখানে প্রত্যেকটা ধাপ আইন মোতাবেক করেই কিন্তু আগাতে হবে। এর ফলে যেটা হচ্ছে, আমরা কিন্তু নজর রাখছি কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সঠিক জমি মালিক যাতে এই ক্ষতিপূরণটা পায়। আর আমাদের কিন্তু এখানে যেভাবেই বলছি না কেন, আমাদের কিন্তু 80% ফিল্ড ওয়ার্ক, যেটা ভূমি অধিগ্রহণের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের 8টি LA প্রস্তাব কিন্তু আমরা ইতিমধ্যে হ্যান্ড ওভার হয়েছি এবং আমাদের বর্তমানে সরকারের আমলে যেই পরিমাণ সঠিক দিক নির্দেশনা আছে এবং নতুন জেলা প্রশাসক মহোদয় যেভাবে আগাচ্ছেন, তাতে আমরা আশা করছি খুব অচিরেই আমরা জমিগুলো হস্তান্তর পাবো এবং ঠিকাদাররা আমরা বুঝিয়ে দিতে সমর্থ হব। একটি ব্যাপার হচ্ছে গিয়ে 2021 সালে এটি উদ্বোধন করা হলো, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ না করে বা জমি অধিগ্রহণ না করে হঠাৎ করে 2021 সালে এই উদ্বোধনটা কি তড়িঘড়ি করে কি উদ্বোধনটা কেন করা হলো? না, একটা প্রকল্প যখন অনুমোদন হয় তো প্রকল্পর তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যে এটা হচ্ছে এডিবি ফিন্যান্স একটা প্রকল্প, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফিন্যান্স করছে। এখানে যখন একটা ফিন্যান্স এবং সবকিছু প্রকল্পটা অনুমোদন হলো, এটা উদ্বোধনের মাধ্যমে তো সবাইকে জানানো হবে আর কি। তো আমাদের উদ্বোধনের পরেও যেই কাজগুলো থাকে, যে ভূমি অধিগ্রহণের যে সিলেট অঞ্চলে আপনারা জানেন যে ভূমি জরিপটা কিন্তু রিসেন্টলি শেষ হয়েছে, যে আগে এসে খতিয়ান ছিল, এখন আমরা কিন্তু বিএস রেকর্ড পেয়েছি। এবং এখানে আমি বলেছি 44,000 কাঠা জমি কিন্তু অধিগ্রহণ করা কিন্তু খুব মানে সহজ বিষয় না। এখানে এই জমি অধিগ্রহণের প্রসেসটা খুবই জটিল এবং এই ধাপগুলো কিন্তু আমরা অলরেডি ইতিমধ্যে 80% আমি বলেছি সম্পূর্ণ ফিল্ড ওয়ার্কটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এবং এডিবির সাথে যখন আমাদের চুক্তি হয়, তখন কিন্তু আমাদের একটা কমিটমেন্ট চার্জ থাকে যে আমরা যেই চুক্তিটা যত দ্রুত বাস্তবায়ন করতে পারি, আমাদের খরচটা তত কমে আসবে। তো সেই প্রেক্ষিতে আমাদের দুইটা কাজই একসাথে আগাতে হবে এবং আমরা আশা করছি, আমাদের কিন্তু এক্সিস্টিং কিছু রাইট অফ ওয়েও আছে, কিছু কিছু জায়গায় আমরা আশা করছি স্ট্রাকচারের কাজগুলো আমরা করতে পারবো এবং যেটা গত বছর আমরা করেছি, গত বর্ষার আগে। এই বছর আমরা আরো কিছু জায়গা বুঝে পেলে এই কাজগুলো আমরা পুরোদমে শেষ করতে পারবো। একটি কথা বলা হয়ে থাকে যে চট্টগ্রাম, ঢাকা কিংবা উত্তরবঙ্গের যে 6 লেনগুলো কাজ হয়েছে, তার থেকে সবচেয়ে ব্যয়বহুল এই সড়কের কাজ হচ্ছে। এত ব্যয় বা এত উচ্চমানের, এত উচ্চদরের টেন্ডার বা এত উচ্চদরের কাজ কেন হচ্ছে এই 6 লেনে? আমি এই জায়গাটায় আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি, যে উচ্চ মূল্যর জায়গাটার আসলে সূত্র আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি আর কি। যদিও এটার সিভিল ওয়ার্কসের সাথে আমরা জড়িত না, আমরা জড়িত হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজে। আর যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের সমস্ত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু ইম্পোর্ট বেসড। তো এই মূল্যটা আপনারা যদি যাচাই করে দেখেন 1 বছর আগে বা 2 বছর আগের মূল্যের সাথে, তো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালটা কত মানে মূল্যটা বৃদ্ধি পেয়েছে। আর আমার কিন্তু আপনি যদি অন্য প্রকল্পগুলোর সাথে তুলনা করেন, ঢাকা সিলেট কিন্তু খুব বেশি আপনার যেভাবে বলছেন যেটা অধিক মূল্যর প্রকল্প, তা কিন্তু না। আর যে সমস্ত জায়গায় ফ্লাইওভার, ব্রিজ, কালভার্ট বেশি থাকবে, সেটার মূল্য বৃদ্ধি পাবে। আমরা তাহলে চিন্তা করব ব্রিজের মূল্যটা এককতর, ব্রিজের মূল্যটা ব্রিজের সাথে তুলনা করবো। ব্রিজের মূল্যটা যদি রাস্তার সাথে তুলনা করি, তাহলে তো আমাদের মূল্যটা আমরা তুলনা করাটা ঠিক হবে না আর কি। ধন্যবাদ। শুনছিলেন সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলছিলেন যে সিলেট ঢাকা 6 লেন এবং সিলেট তামাবিল 4 লেনের সর্বশেষ পরিস্থিতি। সিলেটবাসীর স্বপ্নের এই সড়ক অচিরেই ডানা মেলবে এবং অচিরেই বাস্তবায়ন হবে, এটি সবাই আশা করছেন, আবার সবাই চাচ্ছেন। সেই অপেক্ষা থেকে আমি বিদায় নিচ্ছি। মোটামুটি এই ছিল সিলেট ঢাকা 6 লেন এবং সিলেট তামাবিল 265 কিলোমিটারের যে সড়কে উন্নয়ন হচ্ছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। প্রকল্প বাস্তবায়নের বাকি আছে আর মাত্র 7 মাস, অথচ 2 বছর আগে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ হয়েছে মাত্র 20%। 122 কোটি টাকার প্রকল্পে সুফল পাচ্ছেন না নগরবাসী, উল্টো স্থান জটিলতায় ভেস্তে যেতে বসেছে এই উদ্যোগ। সিটি প্রশাসকের আশ্বাস, খতিয়ে দেখে
ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড, গুরুত্বপূর্ণ এই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ময়লা আবর্জনা। শুধু সরকারি অফিস আদালতের সামনের এলাকা ছাড়া বাদবাকি প্রায় প্রতিটি সড়কে এমন চিত্র। নগরীতে কোনো ডাস্টবিন না থাকায় সড়কেই ময়লা ফেলেন বাসিন্দারা। এত বছর হয়েছে এখনো ডাস্টবিন হয় নাই। তবে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে নেওয়া হয়েছিল প্রকল্প। 122 কোটি টাকার প্রকল্পে পরিবেশ বান্ধব বর্জ্য সংগ্রহ, অপসারণ, প্রক্রিয়াকরণ, মেশিনারিজ ও যান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালীকরণের মাধ্যমে বর্জ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি এবং পয়ঃবর্জ্য ব্যবস্থার উন্নয়নে প্রকল্প কাজ করার কথা থাকলেও তা হয়নি। প্রকল্পের 35টি গণশৌচাগার, 200 ডাস্টবিন ও 20টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড। জনবহুল প্রয়োজনীয় স্থানে এমন স্থাপনা তৈরি না করে নদী তীরে এই স্থাপনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। যদি দেখা যায় যে সিটি কর্পোরেশনের ভেতরে শৌচাগার নির্মাণের জন্য নদীকে বাছাই করে নেয়, তাহলে আমরা শৌচাগার হিসাবে সিটি কর্পোরেশনকে বেছে নিব। প্রকল্পের দুর্বলতার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নবাগত বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসকের। বাধা তৈরি আছে এবং পাবলিকের জন্য করতে পারতেছি না। যে স্থান না নির্ধারণ করে যদি প্রকল্প নেওয়া হয়, তো সেটা তো অবশ্যই বিব্রতকর অবস্থা করতে হবে। আর অধিগ্রহণ তো সবথেকে জটিল প্রক্রিয়া। 2022 সালের জুলাইয়ে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। উপযুক্ত জায়গার বদলে নেত্রকোনার সাবেক এমপির নিজ গ্রামে হয়েছে পর্যটন কেন্দ্র, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। সরকারি চাপে বাধ্য হয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয় এলজিইডি বিভাগের। অর্থ অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। ইতিহাস সমৃদ্ধ জনপদ নেত্রকোনায় রয়েছে বিস্তীর্ণ হাওর, পাহাড়ি সীমান্ত দুর্গাপুর, কমলাকান্দা, লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের কেন্দুয়ার, রইল বাড়ির দুর্গ সহ জেলার 10 উপজেলায় রয়েছে নানা ইতিহাস। সবগুলো স্থানে যেতে জেলা শহর থেকে গড়ে 30 থেকে 50 কিলোমিটার দূরত্ব। কিন্তু সেই পরিকল্পনা নিয়ে এখানে গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র কিংবা সড়ক সহ হোটেল মোটেল। তবে হাওর উন্নয়নের নামে নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গ্রামের বাড়ি মোহনগঞ্জের ছেচড়াখালী গ্রামে গড়ে তোলা হয় পর্যটন কেন্দ্র, যা মোহনগঞ্জ থেকেও 15 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় এই পর্যটন কেন্দ্রের প্রতি আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। গত 1 বছরে মাত্র 68 জন ভাড়া নিয়েছেন পর্যটনের কক্ষ। এতে উদ্বোধনের পর থেকেই লোকসান গুনতে হচ্ছে। এমনকি বিনোদন কেন্দ্রের মতো 20 টাকা মূল্যে টিকিট বিক্রি করেও আয় করতে পারছে না কর্তৃপক্ষ। কলমাকান্দা এখান থেকে যাওয়া অনেক টাফ, এটা আসলে সম্ভব না। টুরিস্ট নাই বলতে চলে, 1-2 জন আসছে টুরিস্ট দেখতে, কিন্তু তাহা দেখার মতো কিছু নাই। আর এরপরে আর কেউ আসে। সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়নের নামে নিজ গ্রামে গেস্ট হাউস হিসেবে সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে পর্যটন কেন্দ্র করার ফলে পর্যটনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আসলে ব্যাহত হচ্ছে। দুর্গাপুর, কলমাকান্দায় করলে অনেক বেশি উপকৃত হতো। অবকাঠামো বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, এটি সঠিক জায়গায় না করায় সরকারের অর্থের অপচয় হয়েছে। সরকারি চাপ থাকায় বাধ্য হয়ে প্রকল্পটি বাস্তবায়ন করতে হয়েছে। ওটা আসলে আমাদের এলজিডি মন্ত্রণালয়ের না, অন্য মন্ত্রণালয়ের কাজ। আমাদের বলছে যে কাজটা বাস্তবায়ন করে দিতে, আমরা কাজটা বাস্তবায়ন করে দিচ্ছি। পর্যটন কেন্দ্রটি নির্মাণে 8 কোটি 16 লাখ টাকা ব্যয় হয়। সময় সংবাদ, নেত্রকোনা। বন্ধের 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। ওই বছরগুলোতে এলসির শত কোটি কোটি টাকা আটকে ছিল সে দেশে। কয়লা আমদানিতে বন্দরের মন্দা ভাব কাটতে শুরু হয়েছে, এতে খুশি সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। 6 বছর পর 2 নভেম্বর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। প্রতিদিন গড়ে 1000 টন কয়লা তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে। ভারতের একটি আদালত মেঘালয়ে উত্তোলিত কয়লা বাংলাদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই 2018 সাল থেকে আমদানি বন্ধ থাকে। এর ফলে প্রায় 800 আমদানিকারকের অন্তত 100 কোটি টাকার এলসি আটকা পড়েছিল। এতে আমদানিকারক ও শ্রমিকেরা দুর্দশায় পড়েন। তবে চলতি বছরের অক্টোবরের শেষে পুরোদমে কয়লা আমদানিতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। কামকাজও বাড়ছে, সবকিছু বাড়ছে,
আমরা রুজি রোজগার করতে পারি। আমরা চাচ্ছি সামনের দিকে যাতে এভাবে বর্ডার খোলা থাকে এবং আমরা কয়লা আমদানি করতে পারি। এদিকে তামাবিল স্থলবন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ আমদানিকারকদের। আমদানি ব্যয়টা বেড়ে গেছে, যার কারণে আমাদের এইখানে মনে করেন দেয়া গেছে ব্যবসা বাণিজ্য বাধা পড়ে গেছে। ব্যবসায়ী যেহেতু বেড়েছে সেই হিসাবে আমাদের সীমানা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমদানি দ্বিগুণ করতে পারবো বলে আমরা আশা করি। অন্যদিকে ছাত্র জনতার আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে সিলেটে স্থলবন্দর সহ শুল্ক স্টেশনগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ। আপাতত ব্যবসা এখন মান্দা সিজন চলতেছে, তো আশা করি সামনে আমাদের অবশ্যই ভালো হবে। আগে যা ট্রাক আসতো তার চেয়ে একটু কম আসে, তবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে, আমাদের ব্যবসায়িকরাও আবার সেট আপ হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আগে তামাবিল স্থলবন্দরে প্রতিদিন অন্তত 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বিগত 3 মাসে কমে তা গিয়ে দাঁড়িয়েছে 70 লাখ থেকে 1 কোটি টাকায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে, ফলে ব্যবসায়ী, আমদানিকারক এবং শ্রমিকদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। পাণ্ডুলিপি পরিবর্তন করে জানুয়ারিতে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটে বিভাগীয় পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোয় প্রতি অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতেই বাচ্চাদের বই দেওয়ার জন্য। আপনাদের এই প্রশ্নটার কারণটা হচ্ছে আমি বুঝতে পারি, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বইগুলো তৈরি করা এবং ছাপতে দেয়া সেই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। যোগাযোগ অবকাঠামোর অভাবে সিলেটের কানাইঘাটের কিছু এলাকা এখনও বিচ্ছিন্ন জনপদ। ভাঙাচোরা দীর্ঘ কাঁচা রাস্তায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। এলাকার জীবনমান উন্নয়নে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। শুভি বেগম সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাসিন্দা। 3 মাসের ব্যবধানে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পথেই প্রাণ হারায় বাচ্চাসহ তার বোনের মেয়ে রুবিনা বেগম ও আরেক বোন আনোয়ারা বেগম। রাস্তার বেহাল দশা ও এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে আশানুরূপ চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষোভ তার। আমার রোগী মারা গেছেন, ইলা শত শত রোগী আমরা মারা যাইরা। আমরা হসপিটাল খান্দাত হয়েছে, আমরা বড়সা আমরা আশা আছে আমরা হসপিটাল খান্দাত। আমরা কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো কোনটা নাই হসপিটাল বন। এই ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও তা দেখে মনে হয় ভুতুর একটি ঘর। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর আসেন না চিকিৎসক। রোগী এসে সারাদিন অপেক্ষা করে ফিরে যান। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য কর্মকর্তা। 10-15 বছর থেকে কোনো ধরনের কোনো চিকিৎসা আমরা পাই না। ডাক্তার না থাকলে রোগী আইতো কই থাকে, অনেক সময় মারা যায় মানুষ। যেখানে 1000 কোটি টাকার বরাদ্দের কথা আমরা শুনি কন্টিনিউ, বাট করাপশনই এখানকার মূল প্রবলেম। আমাদের যিনি স্বাস্থ্যকর্মী রয়েছেন ওনাকে যদি আমরা উক্ত কেন্দ্রে নিয়মিত করাতে পারি, স্বয়ংক্রিয়ভাবে আমাদের যে স্বাস্থ্যকর্মীটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেটা আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। 50,000-এরও বেশি মানুষের বসবাসের এই ইউনিয়নে চলাচলের রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগের শেষ নেই। মোটরসাইকেল ছাড়া চলে না কোনো যানবাহন। শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হয়ে। পরিবেশ অধিদপ্তর থেকে সালপত্র নেওয়া হয়েছে, মানে অনাপত্তিপত্র নেওয়া হয়েছে, বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি, কিন্তু অজ্ঞাত কারণে এই ব্রিজটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। সুরমা নদীর উপরে
যে পয়েন্টগুলোতে ব্রিজ প্রয়োজন সেই ব্রিজগুলো যদি করা যায় তাহলে 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম খুব সুন্দরভাবেই হবে। এদিকে ইউনিয়নটির উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য আর পূর্বে ভারতের আসাম। পাহাড় আর নীল জলের মিলন মেলা নজর কাড়বে ভ্রমণ পিপাসুদের। লোভাছড়াকে পর্যটন স্পট স্বীকৃতি দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটালে এটি হতে পারে সরকারের সম্ভাবনাময় একটি খাত। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, কানাইঘাট। হবিগঞ্জে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে প্রকৃত মূল্য পেতে সহযোগিতা করবেন মাঠ কর্মীরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে 1320 টাকা, তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা পর্যন্ত। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহী কৃষক। তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের। যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে। চলতি মৌসুমে জেলায় 88,320 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের পরও কমলার বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জুড়ি এবং বড়লেখা উপজেলায় ফলটি বাজারজাতে ব্যস্ত চাষিরা। আশা করা হচ্ছে চলতি মৌসুমে অন্তত 17 কোটি টাকার বেচাকেনা হবে। মোহাম্মদ ইয়ারুপ আহমেদের পাঠানো ছবি ও শাহ অলিদুর রহমানের তথ্যের রিপোর্ট। চাষিরা ব্যস্ত কমলা নামিয়ে বাজারজাতে। মৌলভীবাজারের সবকটি উপজেলায় ফলটি চাষ হলেও জুড়ি ও বড়লেখা উপজেলায় সুমিষ্ট ও রসালো নাগাপুরি এবং খাসিয়া জাতের কমলার সবচেয়ে বেশি বাগান রয়েছে। দুই উপজেলার 124 হেক্টর জমির বাগানে 843 মেট্রিক টন উৎপাদন হয়েছে। টাকার হিসাবে প্রায় 17 কোটি টাকার কমলা বেচাকেনা হবে। কমলাগুলা খুব সুস্বাদু, সুগ্রান, মিষ্টি। একসময় অনেক কমলা দর ছিল, কিন্তু এই গান্ধী পোকার কারণে আর খরার কারণে কমলাটা নষ্ট হয়ে গেছে। বাগানে ভালো ফলন পেতে পুরনো গাছ সরিয়ে গ্রাফটিং চারা গাছ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। পোকামাকড় দমনে আরো আগ্রহী করে তোলা যায়, সেই জন্য আমরা প্রশিক্ষণ এবং বিনামূল্যে গ্রাফটিং চারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজারে 315টি বাগানে 170 হেক্টর জমিতে কমলার বাগান রয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 1136 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। ময়মনসিংহের টাউন হল মাঠে চলছে 8 দিনব্যাপী বিভাগীয় বইমেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা তৃতীয় দিন আজ ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে গত শুক্রবার শুরু হওয়া এই বইমেলা কিন্তু বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন এই মেলাটি সরগরম থাকছে বইপ্রেমীদের আনাগোনায়। আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন, স্কুল কলেজ শেষ হয়েছে, ছুটির পরে অনেক শিক্ষকরা কিন্তু স্টুডেন্টদের নিয়ে এসেছেন এই মেলা প্রাঙ্গণে এই তাদের পছন্দের বইগুলো দেখাতে এবং তাদেরকে আসলে বইয়ের প্রতি অনুপ্রাণিত করতে, উজ্জীবিত করতে, বই পড়ার প্রতি আগ্রহী করতে। আমি একটু জানিয়ে রাখি যে এখানে মূলত 65টি স্টল অংশগ্রহণ করেছে। এর মধ্যে বাংলা একাডেমি সহ 8টি স্টল রয়েছে সরকারি প্রতিষ্ঠানের। এছাড়া 57টি স্টল রয়েছে ঢাকার নামি দামি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের, যারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রহস্য উপন্যাস, শিশুদের বইসহ নানা ধরনের আসলে সব বয়সী পাঠকদের কথা চিন্তা করে আসলে তারা সব ধরনের বইয়ের সমাহার কিন্তু এই বইমেলায় রেখেছেন। যারা বিক্রেতা এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন গত বছর যে এই বিভাগীয় বইমেলাটি হয়েছিল সেটি কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেই বইমেলাটি জমেনি এবং তারা ভালো ব্যবসা করতে পারেনি। তবে এবার আশা প্রকাশ করছে এবার যেহেতু হেমন্তের একটি হিমশীতল আবহাওয়া রয়েছে এবং
পাঠকরা বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার বইপ্রেমীরা এখানে আসছেন এবং তারা বলছেন যে এবার তারা ভালো ব্যবসা করতে পারবেন এবং তারা এই যেটি বলছেন যে অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদের সন্তানদের এখানে নিয়ে আসছেন এবং তাদের সন্তানদের আসলে বইয়ের প্রতি আগ্রহী বাড়াতে বিভিন্ন ধরনের বই তারা কিনে দিচ্ছেন, যার ফলে এই শিশুদের বই কিন্তু এখানে বেশি বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে আয়োজকরা জানিয়েছেন তরুণদের নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ করতে আসলে তাদের এই আয়োজন এর মাধ্যমে আসলে তারা বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং উজ্জীবিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ময়মনসিংহের টাউন হল থেকে বইমেলার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 বছরে ঢাকা সিলেট 6 লেন সড়কে কাজ হয়েছে মাত্র 10%। 121 কিলোমিটারে এখনো হয়নি জমি অধিগ্রহণ। জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস। ঝুলে আছে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও অগ্রগতি মাত্র 20%। গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং উপযুক্ত স্থানের বদলে সাবেক এমপির গ্রামে পর্যটন কেন্দ্র নির্মাণ, যার না দর্শনার্থীরা। উদ্বোধনের পর থেকেই গুনছে লোকসান। সরকারি চাপে প্রকল্প বাস্তবায়নের দাবি এলজিইডির। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।